বিমল করে আরেকটি নতুন গল্প, গগনের অসুখ। শ্রী স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী। এই নে ছবিটা দেখ, আলোর জন্য মুখগুলো ফর্সা হয়ে গেছে বেশি। মেজদিকে দেখতে পাচ্ছিস? জানালার দিকটাই দাঁড়িয়ে আছে, ফুলদানির পাশে। আমাদের লতু এমন বড়সড় হয়ে গেছে দেখেছিস? শাড়ি পরে খোঁপা বেঁধে ফুল গুজলে একটা লেডি হয়ে দাঁড়িয়ে আছে। নতুন বইয়ের মুখ আর একটু তুলে রাখলে তুই তো পুরোপুরি দেখতে পেতিস। ভালোই দেখতে বুঝলি? গায়ের রং টং চলন সই, কিন্তু বড্ড কচিখানা মুখ। সুন্দর। নয়নটাকে দেখ, রাস্কেলটা বিয়ের মালা গলায় দুলিয়ে ফিল্মে হিরোর মতন পোজ দিচ্ছে। ওটা যে কি ফাজলামি হচ্ছে, একেবারে ডেপো হয়ে গেছে। ও, তুই জানিস বিয়ের পর নয়ন আর একটা লিফট পেয়েছে। ওদের ফ্যাক্টরিতে নিউ স্কিমের অনেকটা এক্সটেনশন করছে। নয়ন গ্লাসকোতে যাবার একটা চান্স পাবে বোধহয়। যাই বলিস, নতুন বউয়ের ভাগ্য খুব ভাগ্যমন্ত। তোর বাবা তো আদর করে বউকে দুবেলা দুঃস্বর খাইয়ে দিচ্ছে। আমি তা দেখে অবাক। জামাইবাবু, আমার দিদির বেলায় একটা স্নো ক্রিমের শিশিও কোনোদিন হাতে করে কিনে আনিনি। চান্স পেলে তো তোর বাবাকে এবার খুব একটা শুনিয়ে দিয়েছি। আজকাল ওই ওল্ড ম্যান হাসে। কি বলে জানিস? বলে, দেখ হে ছোট শালা, তোমার মেজদি এমনিতেই ননি ছিল, তাকে আর দুধ সর খাওয়ালে বা স্নো ক্রিম মাখালে জিনিসটা গলে যেত। শুনলি তোর বাপের কথা? যাই বলিস গগন, অনেক দিন পর তোদের সংসার বেশ একটা হাসি খুশি দেখলাম। সবাই আনন্দ পেয়েছে। আমার এত ভালো লাগে হে। বিয়ে থা চুকে গেলে আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না। ও হে, ভালো কথা। নয়ন বলেছে তোর কাছে চিঠি লিখেছে দুটো, জবাব পাইনি। গগন ফটোর দিকে তাকিয়ে নয়নকে আবার দেখল। ফুলশয্যার দিনে নয়নের শোবার ঘরের পাশে পরিবার যাদের যাদের পাওয়া গেছে সবাইকে একসঙ্গে জড়ো করে ফটো তুলে রেখেছে ছোট মামা। গগনের আত্মীয় স্বজন সকলকে চিনতে পারছে। লতু বেশ বড় হয়ে গেছে। নয়ন মোটা হয়েছে আগের চেয়ে। নয়নের বউ, কি যেন নাম নতুন বউটির? নয়নের বউয়ের কি নাম ছোট মামা? গগন জিজ্ঞাসা করল। সবিতা। ছোট মামা গগনের বিছানায় আরেকটু ঝুঁকে যেন ঢিলে ঢালা হয়ে বসল। বিয়ে পর্যন্ত পড়েছে রে গগন। এনাফ ফর আওয়ার ফ্যামিলি, কি বলিস? গগন জানলার ওপাশে বাইরে বাগানে নতুন সার ঢেলেছে। সারের গন্ধ আসছিল, কিন্তু মাছি জমেছে সারের গোড়ায়। মাঝে মাঝে নীল মাছি ঢুকছিল ঘরে। গগন যখন আবার ছবিতে নয়নের বউকে দেখছে, তখন একটা মাছি তার মুখের পাশ দিয়ে উড়ে গেল। ছবিটা চোখের কাছ থেকে সরে গগন 2 মুহূর্তের সামনে তাকিয়ে থাকলো দেওয়ালের দিকে। দেওয়াল আর আলনা। জামা বুঝলে পাজামা রাখা যায়। ছোট মামা, বল, আমায় কবে নিয়ে যাচ্ছ? তোকে? এবার তোকে নিয়ে যাব? ছোট মামা যেন সামান্য ভেবে নিচ্ছে। চোখে ভাবনা কপালে গিয়ে দাগ। ছোট মামা বলল, তোকে পরের বার নিয়ে যাব। আমার সঙ্গে কথা হয়ে গেছে। আর মাস 2-3। এবার শীতটা এখানেই কাটিয়ে নে। এত ভালো ক্লাইমেট। গগন জানলার দিকে তাকালো, পায়ের দিকে তাকালো। জানলার বাইরে সরু বারান্দা, মাথার টালি চাপানো গড়ানো। ঘর থেকে বাইরে তাকালে বারান্দার গড়ান চালার দৃষ্টি ভূমির দিকে নথ করে রাখে। দূরে একটা কুঞ্জ। গগন কুঞ্জ দেখেছিল। একটি বড় ঝাউকে মাঝখানে রেখে চারপাশে 5টি ছোট ছোট পাতা বাহার জাফরি কাটা বেড়া ধরে লতানো গাছ আলপনা বুনে রেখেছিল। কি মৌসুমীর ফুল! এখান থেকে ছবিটা স্পষ্ট নয়, তবু মোটামুটি স্নিগ্ধ।
গগন ছোট মামার পায়ের কাছে নামানো বেতে টুকরো বড় বড় দুটো কমলা লেবু বার করলো। এবার ইতস্তত তাকিয়ে মিট শেফের মাথায় কলাই করা জাগে জল দেখতে পেয়ে গেল। মাথার দিকে জানলায় দাঁড়িয়ে ছোট মামা লেবু দুটো ধুয়ে নিচ্ছে। এখন দুপুর, সূর্য হেলে পড়েছে। অগ্রহায়ণের রোদে পাকা হর্তুকির রং ধরেছে। পাখির দানা খুঁটে নিয়ে অলস উপভোগ করছে ওই পাশটায়। এদিকে পাখি নেই, ফাঁকা। নে গগন, লেবু খা। ছোট মামা টুকরির উপর থেকে বাসি খবরের কাগজটা বিছানায় পায়ের দিকে রেখে লেবুর খোসা ছাড়াতে বসলো। মেজদি তোর জন্য যে জিনিসগুলো দিয়েছে সেগুলো ওই কাপড়ের ব্যাগের মধ্যেই আছে। কি কি যেন বলে দিল। ফুল হাতা, সোয়েটার, গরমের মোজা, পাজামা, গেঞ্জি। গগনের হাতে লেবুর কোয়া দিতে দিতে ছোট মামা একটু থেমে আবার বলল, ও হে গগন, নয়নের বিয়েতে তুই একটা ধুতি পেয়েছিস না? নয়নই কিনেছিল, ধুতিটাও আছে ব্যাগে। ধুতি আমি কি করব? পরিস মাঝে মাঝে। এখানে কোথায় ধুতি পরব? গগন লেবুর রসের স্বাদ পাচ্ছিল না। মিষ্টি নয়, টকও নয়, বিস্বাদ জলও। একটু টুকরোর মধ্যে তোর জন্য ফলটল আছে সামান্য। তলায় বিস্কুটের টিন, মাখন সবই আছে। মাথার জানলা দিয়ে মাছি ঢুকে বিছানায় এসে বসলো। গগন হাত নেড়ে মাছি তাড়ালো। মা কেমন আছো? ছোট মামা শরীরের কথা বলছিস? ভালোই, তবে বাড়িতে বিয়ে থা গেলে কাজকর্মের অনিয়ম একটু গোলমাল তো হবেই। বাবা? জামাইবাবু ভালোই আছে, ডান চোখের ছানিটা এখনো কাটানোর মতন হয়নি, ওটা কাটবার জন্য বড় ব্যস্ত। মাছিটা উড়ে জানলার কাছে গিয়ে বসলো। গগন দেখলো একবার, নতুন শার্টের গন্ধ এলো বাতাসে। দেখ গগন, এই বিয়েটা দরকার ছিল। ছোট মামা একটা লেবু শেষ করে ফেললো। দ্বিতীয় হাত দিতেই গগন হাত নেড়ে বারণ করলো, আর নয়, খান না, দুটো তো মাত্র লেবু। না, এখন আর ভালো লাগছে না। মাথা নাড়ল গগন। তুমি কি বলছিলে ছোট মামা? আমি? ও হ্যাঁ, বলছিলাম যে বিয়েটা দরকার ছিল। ছোট মামা কাগজ সমেত লেবু ছিবড়েগুলো তুলে ঘরের কোণে চুন ভর্তির গামলাটার ওপর রেখে দিল। তোদের বাড়িটা কেমন? একটা মেলাঙ্কালিতে ভুগছিল। মেজদি একবারে ভেঙে পড়েছিল প্রথম দিকে। সেটা সামনে নিলই বটে, তবে মায়ের মন তো, যতই সংসার নিয়ে পড়ে থাকুক, মনে মনে সর্বদা একটা দুশ্চিন্তা থাকে। হাসির শোক দেখতাম না। জামাইবাবু অবশ্য খুব রিজার্ভ, তবু বুঝতে পারতাম মনে মনে বড় দুর্ভাবনায় থাকে। গোটা বাড়িটা কেমন চুপ থাকত। রান্না বান্না, খাওয়া, স্কুলের অফিস কাছা রেখে সবই চলেছে, তবু মরা মতন যেন। নয়নের বিয়ে, এই মন মরা ভাবনাটা কাটলো, অনেকটাই কাটলো। ছোট মামা গগনের হাত টেনে নিয়ে আবদার করে নিজের করতলে চেপে রাখলো। বলল, গোটা একটা সংসার যদি বিছানায় পড়ে থাকে গগন, অসুখ আরও পেয়ে বসে। আমি জানি তোকে বাদ দিয়ে তোদের বাড়ির পাশে কারোর কিছু ভালো লাগবে না, তবু ওরা সবাই তোর বিছানার চারপাশে বসে থাকলে কি সমস্যা মিটে যাবে? গগনের মামার হাতের লেখা নিজের হাতে ছাড়িয়ে নিয়ে আস্তে করে নয়ন তাকে বিয়ের আগে চিঠি লিখেছিল, বিয়ের পরও দুটো লিখেছে। নয়ন তার ছোট হলে পিঠোপুঠি, 1.5 বছরের তফাৎ। দাদা বলে, না, নাম ধরে ডাকো। গগন, আমি বিয়ে করছি রে, আমাদের ফ্যাক্টরিতে একটা ভদ্রলোকের মেয়ে, তুই তাকে দেখতিস। পালিত লেনে
আমরা যখন থাকতুম তখন সে পাড়াতেই থাকতো। তখন ছোট ছিল, এখন 5'5" হাইট। গগন, আমি কেন বিয়ে করছি তোকে পরে বলবো, তুই যখন ফিরে আসবি তখন। আমি সেদিন মেজদিকে বলেছিলাম। গগন, ছোট মামা গগনের বিছানার ওপর পা তুলে বসল। বুঝলি গগন, আমার মেজদিকেও বললাম, তোমাদের সংসারটা দেখে মনে হচ্ছে মেজদি বেয়ারার বাদলাটুকু টুটেছে। দেখ বাবা, রোদটা যেন থাকে। গগনের নয়নের কথা ভাবছিল, নয়নের চিঠি তার চোখের ওপর, নয়নের গলার কথা বলছে। গগন, আজ আমার বিয়ে, বিকালে বর বেশে যাত্রা করব। বাড়িতে সাত তত্ত্ব, গায়ে হলুদ সবই হচ্ছে। মা ঠাকুর ঘরে ঢুকে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, বাবাকে দেখতে পাচ্ছে না, হয়তো নিচেতে। ললতু একটু আগে এসেই আমায় বলেছিল। ছোটদা, মা বলছিল, বড়দার ছবিটা পরিষ্কার করে একটি মালা পরিয়ে রাখতে। গগন, আমার কিছুই ভালো লাগছে না। আমি তোর আগেই কখন কোথায় যেতে যাইনি, এই ব্যাপারটা এগিয়ে গেলাম কেন তা তোকে পরে বলবো, তুই ফিরে এলে। দেখ গগন, আমি একটা কথা বুঝি, ছোট মামা বলল, শোক দুশ্চিন্তা সবই তো আছে, সংসারে জন্মাবে আর বগল বাজিয়ে দিন কাটিয়ে দেব, এই বাবু হয় না। রাজারও দুঃখ আছে, শোকের দুঃখ আছে বলে সবাই মিলে গলা জড়াজড়ি করে বসে মরা কান্না কাঁদবি, এতে কোনো লাভ হবে না। অ্যাটমসফিয়ার যা বিশ্রী হয়ে ওঠে। নয়নের বিয়ের সময় আমি মেজদিকে বুঝিয়েছিলাম, গগন তো ভালোই হয়ে উঠেছে, ফিরে আসবে। অযথা তোমাদের নয়নের বিয়ে নিয়ে অত কিন্তু করবার আছে, কত কি করবার আছে, সংসারের দিকে তো তোমাকে তাকাতেই হবে। ছোট মামা হাত ঘড়িটা খুলে দম দিয়ে নিল। নয়নের বিয়ের পর চিঠিটা যেন বাতাসে উড়ে গগনের চোখের সামনে এসে পড়ে গেল। খুব পাতলা নীলচে কাগজের লেখা চিঠি, বইয়ের লেখা, কাগজ থেকে নিয়ে নিশ্চয় নয়। গগন, বিয়ের ঝামেলা চুকে গেছে, তুই কি রে, একটা চিঠি তো দিবি। আমার কথা না হয় বাদই দে, কিন্তু সবিতাকে একটা আশীর্বাদ করবি তো চিঠিতে। তোর কোনো জ্ঞান বুদ্ধি নেই গগন, তুই ফিরে আয়, তোকে আমি অনেক কিছু বলবো। গগন, সবিতা তাকে চেনে, বলেছিল, এবার সাইকেলে চড়া শিখে গেছিস তুই। পড়ে গিয়েছিলিস? সত্যি না কি রে? গগন, ছোট মামা গায়ে ঠেলা দিয়ে গগনে আলতো করে। উফ, তুই কোন কথা বলছিস না? গগন মামার দিকে তাকালো। ছোট মামার মুখ গোল, রং ফর্সা, মার মুখের সঙ্গে অনেকটা মিল আছে। কপাল আর চোখ নাকি অবিকল মার মতো, তবে ছোট মামার চোখটা খুব দপদপে, কেমন চাঞ্চল্য দৃষ্টিতে। মার চোখ শান্ত, মার চোখ ক্লান্তি। গগন মাকে দেখেছে এমন চোখ করে কয়েকবার পলকে। ছোট মামাকে দেখে নিল। গগন ছোট মামাকে ডাকলো, বলো। গগনের চোখে আর থাকতে পারল না। ছোট মামা বাইরের দিকে তাকিয়ে থাকলো। তোর এখন শরীরটা কেমন? ভালো, কোনো কষ্ট হয় না। না, গগন বলে ভাবলো, তোর কষ্ট হয় না বলে ছোট মামা খুশি হবে। পরে আবার ভাবলো, শরীরের কথা জিজ্ঞাসা করলো ছোট মামা, শরীরে তার কোনো কষ্ট হচ্ছে কিনা, না হয় না। ফটো বিছানা থেকে উঠিয়ে গগন আবার দেখতে লাগলো। ঘরটা তার বড়ই চেনা, এই ঘরটা তারা দুজনেই থাকতো, গগন আর নয়ন। জানলার দিক করে তাদের বিছানা ছিল, পশ্চিম দেয়ালের দিকে টেবিল, আলমারিও ছিল একটি দরজার দিকে। নয়ন টেনিস খেলা শিখেছিল, তার র্যাকেটের কাপড় পরিয়ে টিকিতে বেঁধে দেওয়া ঝুলিয়ে রাখত। ছোট মামা
লদ্দুটা সত্যি বেশ বড় হয়েছে। গগন অন্যমনস্ক গলায় বলল, বলো কি রে, বললাম না তোকে একটা লেডি হয়ে গেছে। ওর বয়স কত? কত? দাঁড়া বলছি। ছোট মামা হিসাব করে নিল। লদ্দু হয়েছে মার মার যাবার আগের বছরে। তার মানে লদ্দু এখন 15। আমি যখন আসি তখন লদ্দু ফ্রক পরতো। গগন কেমন হেসে বসল। ওর একেবারে চুলে জট পড়েছিল। আমি কাঁচি দিয়ে অনেকটা চুল কেটে দিয়েছিলাম। তারপর যা অবস্থা হলো ছোট মামা। লদ্দু আর বিনুনি বাঁধতে পারতো না। গগন আপন মনে হাসল। লদ্দুর মুখের দিকে দেখতে লাগলো। ছবিতে মস্ত একটা খোঁপায় বেঁধেছে বোধহয়। দেখ গগন। গগন আর অন্য মনস্ক নেই। দেখ। ছোট মামা আবার কথা শুরু করেছে উদ্দাম। তবে ঠিক করেছিস। এবার একবার মেজদিকে নিয়ে হরিদ্বারে বেরিয়ে আসব। জামাইবাবু এখন আর কোনো অসুবিধা নেই। নয়নের বউও তো রইল। নয়ন কবে গ্লাসগোতে যাবে ছোট মামা? এখন কিছু ঠিক নেই। একটা কথা চলছে, তবে 19% চান্স রয়েছে। আরে গরুর দুধ দিতে না পারলেই কি হবে? গোয়ালে তো রেখে খাওয়াবে। নয়ন যে খুব কাজের ছেলে, ফ্যাক্টরিতে ওর খুব সুনাম। এখন কত মাইনে পাচ্ছে? গগন শুধালো। 600 পাচ্ছিল। নতুন লিফট পেয়েছে, আরো বেড়েছে কিছু। ছোট মামা বলল। বলেই কি ভাবলো, হঠাৎ যেন কোনো কথা মনে পড়ে গেছে, মজার কথা। ছোট মামা হাসি মুখ করে বলল, নয়ন, একটা কীর্তি শুনবি? বেটা যেদিন লিফট পাবার খবর পেল, সেই দিন বাড়ি আসার সময় একটা শাড়ি কিনে এনেছিল নতুন বইয়ের হাতে দেওয়ার জন্য। কোনো কথা বলেনি। রাত্রে খাবার সময় তুই ভেবে দেখ গগন, জামাইবাবু এক পাশে বসে খাচ্ছে, লদ্দুও রয়েছে, নয়ন নিজেই মেজ দিয়েও বসে নতুন বউকে খেতে দিচ্ছে। নয়ন খেতে খেতে লিফট পাবার পর খবরটা দিল। মেজদিকে বলল, তোমার জন্য একটা শাড়ি এনেছি মা। পাওনি? মেজদি অবাক। কই শাড়ি? কিছু তো দেখিনি মেজদি। নয়নটা সঙ্গে সঙ্গে তার বইয়ের দিকে আঙুল দেখিয়ে দিয়ে বলল, ওর হাতে দিয়েছি। ও তোমায় দেয়নি? তবে নিজে মেরে দিয়েছে। বউ বেচারা তো লজ্জায় অপ্রস্তুত। ছোট মামা হা হা করে হাসতে লাগলো, যেন রগটা এই মাত্রই করা